মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কত নিষ্ঠুর। মিথ্যে বললে সবাই বিশ্বাস করে, আর সত্য বললে বলে প্রমাণ দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকালবেলা উঠেই সব থেকে প্রথমে হাজব্যান্ডের নাস্তাটা রেডি করতে বসে পড়েছি। চা হয়ে গেছে আর এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো এইভাবেই কটা দিন একটু কষ্ট করে নিতে হবে। আসলে গ্যাসটা খুব তাড়াতাড়ি মানে সোমবার কি মঙ্গলবার নাগাদ ভরে নেবো ইনশাআল্লাহ, মানে বুকিং করে নেব, তারপর বুধবার নাগাদ এসে যাবে। তো এই দুটো দিন একটু কষ্ট করে নিচ্ছি। তো কাঠের উনানে রান্নাটা করছি, আর সকালের নাস্তাটা তো অত তাড়াহুড়ো করে কাঠের উনানের মধ্যে করা যায় না। তো সেক্ষেত্রে সকালের নাস্তাটা কিন্তু ইন্ডাকশানে করে নিচ্ছি, আর সন্ধ্যের চা এবং রাত্রের দিকে গরম করাগুলো তো আর বাইরেও করা যাবে না। তাই দুপুরে রান্নাটাই শুধু আমি কাঠের উনানে করছি, তাও কি যা জমানো প্লাস্টিক ছিল সেগুলো দিয়ে। কাঠকুটো তো একদমই নেই, তো কিভাবে যে কষ্ট করে করছি, আর কাগজ পুড়িয়ে রান্না করাটা যে কতটা বিরক্তিকর একটা ব্যাপার সেটা আর বলে বোঝানোর নয়। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, কাঠের উনানের ক্ষেত্রে এত পরিমাণে সময় লাগে, তুমি একটুখানি যেই উঠে যাবে অন্য কোনো বাড়তি বা এক্সট্রা কাজ করতে যাবে, দেখবে সেই সময় তোমার চুলাটা নিভে গেছে, আর ধোঁয়ায় ধোয়া। তারপর আবার তোমাকে জ্বালাতে হবে। আবার যখন তুমি উঠে কোনো এক্সট্রা কাজ করতে যাবে তখনই দেখা যাবে কি আবারও চুলোটা নিভে গেছে, তখন আবারও ধরাতে গেলে আবারও এক্সট্রা সময়। তো এইভাবে কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলি। হ্যাঁ, তো এখন তো মেয়েকে নিয়ে অতটা সময় নষ্ট করতে পারি না, তাই এখন কাঠের উনানের রান্নাটা আর কি ছেড়ে দিয়েছিলাম। তবে ভেবেছিলাম হয়তো আর কাঠের উনানে আমাকে কখনোই রান্না করতে হবে না। তো এখন ভাবনা চিন্তা করে দেখলাম আমি কাঠের উনানকে ছেড়ে দিলেও কাঠের উনান কিন্তু আমাকে একদমই ছেড়ে দেয়নি। কাঠের উনান ভেবে ধরেই ছিল যে তোকে কিন্তু আমার কাছে আসতেই হবে, তো সেটাই হয়েছে। তো যাই হোক, কটা দিনের ব্যাপার, কষ্ট করলে কিন্তু একদিন একদিনের ফল আমি ঠিকই পাবো ইনশাআল্লাহ। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সেই সাথে কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক বেশি মোটিভেট করে দ্বিতীয় ভিডিও বানানোর জন্য। তো ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, মানুষ যখন বিপদে পড়ে তখনই কিন্তু বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। তো এই কথাটা কিন্তু মানে তেতো হলেও একদমই সত্য একটা কথা, যেটা সময়ের সাথে আমরা মানে প্রত্যেকেই বুঝতে পারি। আজ না হলেও পরবর্তীতে একদিন না একদিন ঠিকই আমরা বুঝতে পারি যে যখন আমরা বিপদে পড়ি তখনই কিন্তু আমরা আসল মানুষ বা আসল মানুষকে আমরা চিনতে পারি, যে কারা আমাদের আসল বন্ধু আর কারা আমার নকল বন্ধু। কারণ একমাত্র বিপদে তারাই পাশে থাকে, যারা তোমাকে সত্যিকারের ভালোবাসতে পারে। আর সত্যিকারের ভালোবাসার মানুষ পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়। তো আজ এমন একটা জায়গায় এসে আমি দাঁড়িয়েছি যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সেই সময় দাঁড়িয়ে একমাত্র কিন্তু আমার হাজব্যান্ডই আমার সাপোর্ট বলতে পারো, এছাড়া কেউই আমার সাপোর্টে নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি একটা কথাই বলতে পারি যে সত্যি আপনজনেরাই যে এতটা নিষ্ঠুর, তারাই যে এতটা পরিমাণে আঙুল তুলে তোমার দিকে কথা বলতে পারবে, এটা আমি কখনোই ভাবতে পারিনি। সেটা আজই বুঝতে
পাচ্ছি। আর আমি কিন্তু কোনো কথাই সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে চাইছি না, শুধুমাত্র মনে জমে থাকা কিছু কথাই তোমাদেরকে বলবো। যে আপনজনেদের বা যাদের তুমি খুব বেশি পরিমাণে ভালোবাসছো, একটু দেখে বুঝে ভালোবেসো। এত পরিমাণে ভালোবেসে ফেলো না যে তারা যখন তোমাকে কোনো কষ্ট দেবে বা আঘাত দেবে সেটা তুমি সহ্য করতে পারবে না। শুধু এটুকুই বলবো, সীমাবদ্ধতার মধ্যে থেকে তাকে ভালোবাসার চেষ্টা করো। আর অতিরিক্ত পরিমাণে মাথায় তুলে বসো না, কারণ তুমি যাকে মাথায় তুলবে সেই কিন্তু একদিন তোমাকে পেছন থেকে আঘাত করবে। এটাই কিন্তু বাস্তবতা, আর এটাই কিন্তু সত্যি। আর আরেকটা জিনিস বলতে চাই, তুমি যার জন্য চুরি করবে সেই হয়তো একদিন তোমাকে চোর বলবে। তো এটা কিন্তু একদম অনেকের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা হয়েও গেছে, আর অনেকে হয়তো এই জিনিসটা এখনও পর্যন্ত বুঝতে পারছো না। তবে আমি চাই না কারোর সঙ্গে এই জিনিসটা হোক। তবে এটুকুই বলবো, জীবনটা তো অতটা সহজ নয়, খুব কঠিন। জীবনে চলার পথটাও কঠিন, তাই জীবনে চলার পথে চোখ বন্ধ করে কখনোই কারোর ওপরে বিশ্বাস করবে না। আর সেই সাথে বলবো, যেটাই করবে একটু ভেবেচিন্তে করবে, আর কাউকে অত বেশি ভালোবেসে মাথায় তুলবে না। জাস্ট এটুকু অ্যাডভাইসই তোমাদের দেবো, কারণ আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথেই তোমাদেরকে বলছি। তো এই জন্যই তোমাদেরকে কথাটা বললাম। আমি যে আঘাতটা পেয়েছি বা আমি যে কষ্টটা পেয়েছি, আমি চাই না যে আমার দিদি বোনেরা সেই সেম জিনিসটা ফেস করুক, তাই তোমাদেরকে কথাটা বললাম। এর সাথে আরেকটা কথাও আমি বলেছি যে মিথ্যে বললে সবাই বিশ্বাস করে, আর সত্য বললে কিন্তু সবাই বলে যে প্রমাণ দাও। এটাও কিন্তু একদমই সত্যি একটা কথা। কারণ আমি কিন্তু একমাত্র বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন তোমার মধ্যে এরকম একটা সিচুয়েশান আসবে যে তোমার সত্যটা কেউ বিশ্বাস করতে চাইছে না, তোমার মানে কি বলবো, যে মিথ্যে বলছে তাকেই বিশ্বাস করছে, অথচ তুমি সত্য হয়েও তুমি নিজেকে প্রমাণ করতে পারছো না, তখন শুধু একটা কথাই তোমরা ভাববে যে যেতে দাও, যারা তোমাকে ভুল ভাবছে ভাবতে দাও। তুমি শুধু একমাত্র চোখের পানি তাদের জন্যেই ফেলো, আল্লাহ পাকের সামনেই ফেলো। ফেলে তুমি দোয়া করো যেন আল্লাহ পাক তোমার সেই দোয়া কবুল করে, এবং একটু ধৈর্য ধরে সবর করো যে আল্লাহ, আমি এতগুলো কষ্ট করেছি, আমি আর কারোর কাছে প্রমাণ করতে পারি আর না পারি, আর কারোর কাছে এই জিনিসটা জানুক আর না জানুক, আমার আল্লাহ পাক জানে, তুমি জানো এ আল্লাহ যে আমি কোনো রকমের কোনো অন্যায় অপরাধ করিনি। তাহলে এর বিচার একমাত্র তুমিই করতে পারবে, সবাইকে তুমিই একমাত্র সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে। সেটা সময় সাপেক্ষ হলেও আমি ধৈর্য ধরবো। এ আল্লাহ, তুমি শুধু সেই ধৈর্যটুকু বা সেই কষ্টগুলো সহ্য করার ক্ষমতাটুকু আমার মধ্যে দিও, যেন চোখের সামনে যা হচ্ছে, যেটুকু হচ্ছে, সেগুলো যেন কানে শুনেও আমি যেন সহ্য করে যেতে পারি। আর সেই সাথে তোমার উপরেই আমি ছেড়ে দিলাম, আর যারা আমাকে মিথ্যে বলছে তারা যেন এক সময় আমাকে বিশ্বাস করে, এবং তুমি যেন তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারো যে আমি মিথ্যে ছিলাম না। তো ব্যাস এটুকুই বলবো তোমাদেরকে, যে আল্লাহ পাকের ওপরে ভরসা আর বিশ্বাস রাখলে একদিন না একদিন ঠিকই তুমি যে ঠিক সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এবারে হয়তো তোমরা ভাবতে পারো যে কেন আজকের হঠাৎ করে এতগুলো আমি কথা তোমাদেরকে বললাম। এটা আমি তোমাদেরকে বলতে চাইনি, এটা একটা পারিবারিক বিষয়। তো শুধু আমার মনের কিছু চাপা কষ্টই তোমাদেরকে বললাম। আর এটুকুই বলবো যে কেউ যদি তোমাকে অবিশ্বাস করে তাকে বিশ্বাস করার কোনো দরকারই নেই, ছেড়ে দাও। তাদেরকে এটা প্রমাণ করানোর কোনো দরকার নেই, ঠিক আছে? মানে এটুকুই বলবো যে সাফাই দেওয়া ছেড়ে দাও। তুমি তো আর কোনো সাবান নয় যে তুমি সাফাই দেবে। আল্লাহ পাকের ওপরে ছেড়ে দাও, দেখবে আল্লাহ পাক ঠিকই সব ঠিক করে দেবেন। আর এটুকু বিশ্বাস আর ভরসা রাখতে হবে যে আল্লাহ পাক যা করেন, যেটা করেন ভালোর জন্যেই করেন। সেটা হয়তো আজ মনে হচ্ছে যে না, এটা আমার সাথে ভুল হচ্ছে ঠিকই, তবে একদিন গিয়ে তুমি ঠিকই বুঝতে পারবে যে আল্লাহ পাক এটাও করেছেন, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা মঙ্গল আর কি কারণ তার রয়েছে। তো যাই হোক, আমি রান্নাবান্না শেষ করলাম আজকেরে। কিন্তু ওই যে মৌরলা মাছের একটু ঝাল করলাম, একটু ভাজা করে কড়া কড়া করে, কারণ কাঁচা মাছ আমি খেতে পারি না, আমার আষ্টে গন্ধ লাগে, সেই কারণে একটু কড়া করে ভেজে তারপরে কিন্তু একেবারে একটু ঝাল মতো করলাম। খুব একটা ঝোল বেশিও করিনি আর খুব একটা ঘনও করিনি, একটু পাতলা করে ঝোল করলাম, যেহেতু একটা তরকারি। আর গ্যাসের কাঠের উনানের মধ্যে বেশি হেজে বেজে তরকারি তো আমি করতে যাবই না, যেহেতু মেয়েকে নিয়ে খুব জ্বালাতন হচ্ছে, প্লাস কাগজ পুড়িয়ে রান্না, মানে বুঝতেই পারছো। তারপর রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে যে আমি এখন বসে পড়লাম আমার নামাজ কমপ্লিট করবো। আর যেহেতু মেয়ে ঘুমিয়ে গেছিলো, হাতে অনেকটা সময় ছিল, সেই সুযোগে একটুখানি কোরআন তেলাওয়াত করে নিলাম। 2 পাতা হোক, 3 পাতা হোক, 4 পাতা হোক, আমি চাইছিলাম যে প্রত্যেক দিন যেন কোরআনটা তেলাওয়াত করি। আসলে কি বলতো, আমরা কিন্তু এমনই হয়ে গেছে, কোরআন শরীফ তো তুলে রেখে দিই মটকার ওপরে,
পারাই হয় না। তবে বলবো তুমি যদি প্রত্যেক দিন অনেক বেশি পড়তে না পারো, নামাজ শেষে 1 থেকে 2 পাতা অন্তত পড়ো, তাহলেও কিন্তু ভালো একটা বিষয়। তো প্রত্যেক দিনে যে তোমাকে অনেক বেশি করে পড়তে হবে এর কোনো মানে নেই। এক থেকে 2 পাতা করে তুমি প্রত্যেক নামাজের পরেও যদি তুমি পড়ো, তুমি দেখবে প্রত্যেক বছরে তুমি অনেকগুলো খতম করতে পেরেছো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে নামাজ শেষ করলাম, করার পরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করেছি। যেহেতু একটা তরকারি দিয়ে খাওয়া দাওয়া করেছি তাই আর শেয়ার করলাম না। আর এই যে রাত্রেবেলা আবার হাজব্যান্ড আবার ওই ঝাল মাছ আমার খান না, মানে ওই যে কাঁটা মাছ, ছোটো ছোটো মাছ উনি খাবেনই না। হ্যাঁ, তো সেই কারণে এখানে রাত্রেবেলা একটু ওনাকে ডিমের ফাঁকিবাজি করে দেবো। 3টেই করব, বেশি করব না, 3 জনের জন্য। তো ঝট করে ভাবলাম একটু ডিমের ফাঁকিবাজি করে নেওয়া যাক, আর সেই সাথে আমার কিছু মিষ্টি দিদি বোনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে যাক, যারা অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছিলেন। তো গত ভিডিওতে মুরসালিন দালাল দিদিভাই কমেন্ট করেছিল যে বেডশিটটা কত দাম নিয়েছে আর কোথা থেকে নিয়েছো, প্লিজ রিপ্লাই দিও। তো এই যে বেডশিটটা আমার, এই যে সাদাতে হলুদ কালারের বর্ডার যে বেডশিটটা, ওটার প্রাইস নিয়েছিল সামথিং 250 টাকার মতো, যেটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি কিনেছিলাম, যেটা অনলাইনেও খুব অ্যাভেলেবেল রয়েছে। মিশোতে আমি দেখেছি এটার অনেক রকম কালারও ছিল, স্কাই ব্লু ছিল, হলুদ কালার তো ছিলই, আরও 2-3টে কালার ছিল। তুমি মিশোতে গেলেও কিন্তু এই বেডশিটটা পেয়ে যাবে। তবে কাপড়ের কোয়ালিটি কেমন হবে সেটা তো আমি বলতে পারবো না, তবে এটা কিন্তু আমার একেবারে পিওর কটন ছিল, আর এর সঙ্গে আমি কোনো পিলো কাভার পাইনি। তো শাশুড়ি মায়ের কাছ থেকে 200 টাকা দিয়ে আমি কিনেছিলাম। আর নেক্সট আরেকটা দিদিবোন আমাকে কমেন্ট করেছিল, ভিলেজ লাইফ উইথ মালা, তোমার মুখের মিষ্টি কথা আর ভিডিও সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে আপু, থ্যাংক ইউ, আর তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা দিদিবোন আমাকে কমেন্ট করেছেন, খুরশিদা খাতুন, তোমার ড্রয়ারের কত প্রাইস নিয়েছে, মানে আমি যে ড্রয়ারটা আমার বাবুর কাপড় রাখার জন্য ব্যবহার করি সেটার প্রাইস কত নিয়েছে। তো আজ থেকে 1-1.5 বছর আগে আমি ওটা কিনেছিলাম আমার মেয়ে হওয়ার পরে। তো ওটার প্রাইস নিয়েছিল 550 টাকার মতো। তবে এখন কত হয়েছে আমি বলতে পারবো না, কারণ অনলাইনের জিনিস তো সবসময় দাম তো কমে বাড়ে থাকে। তো মিশোতে গিয়ে তুমি যদি সার্চ করো তুমি তাহলে পেয়ে যাবে, তবে এখন কত প্রাইস হয়েছে আমি বলতে পারবো না। আমি যখন নিয়েছিলাম তখন ওটার প্রাইস ছিল 550 টাকার মতো, মানে 560 টাকা বা 570 এরকম মতোই নিয়েছিল। তারপরে মিনারা বেগম দিদিভাই কমেন্ট করেছেন, দিদিভাই কেমন আছেন, আমাইরা মা কেমন আছে, কথাগুলো একদম সত্য। কি হয়েছে দিদিভাই, কিছু সমস্যা? তো তেমন কিছু সমস্যা নয়, এমনি আর কি। তো আমরা অনেক ভালো আছি গো, আর তোমার জন্য অনেক দোয়ার অনেক ভালোবাসা রইল। জাসমিন খাতুন দিদিভাই কমেন্ট করেছিলেন, পরে সময় বুঝে একটা ডাবল সিলিন্ডার করে নেবে, তাহলে পরে আর অসুবিধা হবে না। তো আমি কমেন্টে রিপ্লাইটাও দিয়েছিলাম, তবুও বলে দিচ্ছি আমার তো ডাবল সিলিন্ডার আছে, তার সত্ত্বেও বুঝতে পারিনি। আসলে আমি না কাঠের উনুনে রান্না করতাম, তো গ্যাস শেষের বিষয়ে আমার অতটা আন্দাজ এখন হয়নি। যেহেতু আমি একভাবে যদি মানে গ্যাসে রান্না করতাম তাহলে আমার আন্দাজ হয়ে যেত যে আমার গ্যাসটা কতদিন হবে। আমি যেহেতু কাঠের উনুনে রান্না করতাম সেক্ষেত্রে আমার গ্যাস ওভেন 4 মাস করে হয়ে যেত। তো সেই সূত্রে আমি অপেক্ষা করছিলাম যে এই সপ্তাহে ভরবো, সপ্তাহে ভরবো, আর এই করতে করতেই শেষ হয়ে গেছি। আর ইন্ডাকশান কেনার যেহেতু কথা হচ্ছিলো সেই কারণে ইন্ডাকশানটা কিনলাম। আর গ্যাস সিলিন্ডার মানে বুক করলে সঙ্গে সঙ্গে যেহেতু দিয়ে যায় না, তাই একটা সপ্তাহ আবার চেপে গেলাম, আমার কিন্তু ডাবল সিলিন্ডার। তো যাই হোক, আজকের এই ডিমের ফাঁকিবাজি দিয়ে ভিডিওটা শেষ করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।